আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আমরা এই পডকাস্টে সেই সব মানুষের কথা শোনাই যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইন্সপায়ার করে চলেন, ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী করান। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যার গলা শুনলে আপনারা কতটা চিনতে পারবেন জানি না, কিন্তু যাকে পর্দায় দেখলে কখনো না কখনো একটু রাগ তো হয়েছেই। তার অভিনীত চরিত্রদের দেখলে কিছু ক্ষেত্রে তার অভিনীত চরিত্ররা আমাদের মধ্যেকার যে একটা রেগে যাওয়া বিরক্তিকর অনুভূতি তৈরি করে দিয়েছে। তার কথাই আমরা শুনবো না। এই অনুষ্ঠানে তিনি আমাদের মোটেই রাগিয়ে দেবেন না, বরং তার জীবন, তার কাজ, তার কর্মদর্শন এসব নিয়েই কথা বলবেন এবং আশা করব আমাদের আনন্দই দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। নমস্কার, অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য। এবং আপনি গোড়ায় যে কথাটা বললেন যে আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, এইটা মানে শোনার পরেই আমি দেখলাম যে আমি একটা কথা বলে উঠতে পারবো কি। আমার পাশে এরকম একটা মানে এরকম পাশ থেকে এরকম একজন বলে উঠছেন, রেডিও থেকে শোনা একরকম, তো সব মিলিয়ে আমার কাছে এই কথাটা এরকম পাশে বসে শোনা একটা চমকপ্রদ অভিজ্ঞতা। এবং আপনি আশা করছেন যে আমি রাগিয়ে দেব না, আমি বিশ্বাস করছি যে আমি রাগিয়ে দেব না। নিশ্চয়ই। থিয়েটার দিয়ে কাজ শুরু, তারপরে ওটিটি, তারপর সিনেমা, নাকি আগে সিনেমা তারপর ওটিটি? হ্যাঁ, আমার জীবনে প্রথম অভিনয় করা একটি ছবিতে, খুবই স্বল্প পরিসরে, কিন্তু ওটিটি দিয়ে শুরু। এটাই মানে শুরু, অর্থাৎ একটু বড় পার্ট ওটিটিতেই আমার শুরু। আচ্ছা, আপনাকে যদি এখন বাছতে বলা হয় কোনটা প্রিয় বেশি, মানে ওটিটি বা থিয়েটার, দুটোর মধ্যে? দেখুন, প্রিয় বেশি এইটা বলা মুশকিল এই কারণে, সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই অভিনয় করতে গেলে আমার একটা উত্তেজনা কাজ করে। আমার যে বাস্তব, চারপাশের যে বাস্তব, যে মানে সেই বাস্তবটা রঙিন হয়ে ওঠে আমি যখন অভিনয় করার চেষ্টা করি। তো সেইটা দুটো ক্ষেত্রেই হয়। কিন্তু একটা কথা ঠিক, যেহেতু থিয়েটারের চর্চা বা চেষ্টা আমার একটু আগে থেকে, ফলে থিয়েটারে অভিনয় করলে টেকনিক্যালি এর থেকে আমি হয়তো একটু বেশি আমার মানে যাকে বলে রবীন্দ্রনাথের ভাষায় ডানা চঞ্চল হয়ে ওঠে বোধহয়। আমি যখন থিয়েটার অভিনয় করি মঞ্চে, বোধহয় সেটা হয়তো বেশি হয়। কিন্তু এইটা সর্বৈব সত্যও নয়। কোনো সময় ক্যামেরার সামনেও কোনো একটা মুহূর্তে, কোনো একটা শটে আমার মনে হয় কি অপূর্ব ঘটলো, এমনটা তো আমি ভাবিনি। তো সেটা দুটো ক্ষেত্রেই সত্যি, কিন্তু বেশি সময়ের কারণেই থিয়েটারে এই অভিজ্ঞতা আমার বেশি হয়েছে ক্যামেরার থেকে। বেশ, এই যে আপনি বললেন যে ক্যামেরার সামনে একটা শট দেওয়ার মুহূর্তেও যে আবেগটা কাজ করে, আবার থিয়েটারের কোনো একটা কাজের সময়ও এই একই আবেগ কাজ করেছে। কখনো কি এটা মনে হয়েছে যে থিয়েটার মানে তো অনেক মানুষ সরাসরি আপনাকে দেখছে, আর ক্যামেরা মানে হচ্ছে মানুষ দেখছে কিন্তু সেটা আপনি জানতে পারছেন না, তো সুতরাং সে যদি সমালোচনা করে বা প্রশংসা করে, দুটোর যে কোনো একটা, সেটা আপনি জানতে পারবেন না, বা পরে হয়তো জানতে পারবেন, সেই মুহূর্তের কোনো প্রতিক্রিয়া আপনি পাচ্ছেন না। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তের প্রতিক্রিয়াটা আপনি পেতে পারেন, অন্তত খানিকক্ষণ বাদে তো পেতে পারেনি। তো কোথাও এটা থিয়েটারের কাজের ক্ষেত্রে কি আপনাকে বেশি সচেতন করে তোলে? না, বিষয়টা হচ্ছে কি, এই প্রতিক্রিয়াটা আমার কাজটাকে কিন্তু খুব নিয়ন্ত্রণ করছে না। মানে এই ধরা যাক দর্শকের তুমুল করতালিতে যে মানে মুখরিত হয়ে উঠল প্রেক্ষাগৃহ, এইসব যে দীর্ঘকালীন বাংলা থিয়েটারে চলে আসা যে সমস্ত কথা, বা আগে ছিল গিরিশবাবুর সময় থেকে যে ধারা, কটা ক্ল্যাপ পেল, এটা দিয়ে বিনোদিনী কটা ক্ল্যাপ পেলেন, তারা সুন্দরী কটা ক্ল্যাপ পেলেন, এটা দিয়ে তাদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হতো, তিনি তত দরও অভিনেতা হিসেবে। কিন্তু সেটা ধীরে 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 বুঝতে পারা যাচ্ছে যে ওই করতালির জন্য আমি, সময়টাও বদলেছে, অভিনেতাদের থেকে চাওয়াও বদলেছে, বা থিয়েটারের থেকে, নাটকের থেকে চাওয়াও মানুষের অবশ্যই বদলেছে। ওটা একটা শুধু এন্টারটেনমেন্ট ছিল এর আগে, হ্যাঁ, এবং যে নাটকগুলো নির্বাচন করা হতো সেগুলোও ছিল মূলত গা গরম করে দেওয়া পৌরাণিক বা ঐতিহাসিক নাটক, যাতে জগঝম্প আছে। তো সেইখানে উচ্ছ্বাস প্রকাশের মাদারিকা খেল, আমি খাটো করছি না, আমি মাদারিকা খেলকেও খাটো করছি, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ শিল্প। যাই হোক, এখন সেইটা তো নয়। এখন ধরুন গোড়ায় একটা এরকম মনে হতো, আপনি যে কথাটা বললেন যে একটা বেশ হাততালি পেলে
কিন্তু পরবর্তীকালে বোঝা গেছে যে সেইটা না, ওটা হচ্ছে অনুসারী শিল্পের মতো। তো ফলে সেই বৃহৎ শিল্পটাই হচ্ছে অভিনয়, মানে মঞ্চে যেটা ঘটছে। আর তার পাশ থেকে আসা যে উৎসাহ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন দর্শক, সেইটা যদি আমাকে খুব বেশি আবেগতাড়িত করে, তাহলে আমি আমার যা আমি প্রকাশ করতে চাই আমার চরিত্র দিয়ে, সেখান থেকে চ্যুত হব। মানে আমার ধরা যাক আমার একটা দীর্ঘ হাসিতে আমি কংস সত্যি সত্যি একটি চরিত্র করি, সেটা কংস। তা যদিও কংসের নির্মাণটা আমি আর সেটা ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু সেই কংস এই সময়ের ফ্যাসিস্টের রূপ। তা আমার কোনো অত্যাচারে যদি দর্শক উত্তেজিত হন, হাততালি দেন, হাসেন, কাঁদেন, তাহলে আমি সেটা কি বারবার দেবো, বারবার করবো, আরেকটু হাসবেন? এর থেকে বেরিয়ে আসা আমার ভালো লাগতে পারে যে বাহ পারলাম, কিন্তু সেইটা আমায় খুব একটা নিয়ন্ত্রণ করে না। এটা নিয়ন্ত্রণ করে না মানে একেবারেই আমি মোহমায়াহীন তথাগত তা আমি বলছি না, নিশ্চয়ই করে, কিন্তু সেটা আমি চেষ্টা করি যাতে ওইটা আমাকে ততটা না হয়, বা হাততালি না পেলে মন মরা যাতে আমি না হই। মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি এত কথা বলে, সেটা হচ্ছে যে আমার যেহেতু মানে লাইভ অডিয়েন্স নিয়েই আমার অভিনয়টা শুরু, ফলে আমি যখন এমনি অভিনয় করি ক্যামেরার সামনে, সেখানেও একজন গুরুত্বপূর্ণ দর্শক থাকেন, তার নাম ডিরেক্টর। আমার প্রথম দর্শক, থিয়েটারের ক্ষেত্রেও কিন্তু তাই, রিহার্সালে একজন দর্শক থাকেন, তিনি নির্দেশক। তো সেইটা তো আমার প্রাণিত করে, আমি তো জিজ্ঞাসা করি যে কি হচ্ছে, বা আমি তার মুখ দেখলে বুঝতে পারি, যেভাবে এই মায়া আলো থেকে, ওই অন্ধকার থেকে আমি দেখলে মানে বুঝতে পারি যে কমিউনিকেট করতে পারছি কিনা। সেই দুটো ঘটনা একসাথেই চলতে থাকে বলে আমার মনে হয়। বেশ, আমি কি জটিল করে ফেললাম না বোঝাতে পারলাম? না নিশ্চয়ই, আমরা আশা করছি আমাদের শ্রোতারাও বুঝতে পেরেছেন বিষয়টা, বুঝতে পেরেছি যে হয়তো ওই আবেগটা আপনার মানে থিয়েটার হোক বা ক্যামেরার মানে সিনেমা হোক, ওটিটি হোক, যেটাই হোক না কেন, মাধ্যম যেই হোক না কেন, আপনার ক্ষেত্রে বিষয়টা অভিনয়ই। এবার কিছু ক্ষেত্রে হয়তো একটু ওঠানামা আবেগের হতেই পারে, এবং দুটো ক্ষেত্রেই একটা জীবন্ত সংযোগের চেষ্টা আমি করি, সেটা একজনের সঙ্গে, ওখানে হয়তো 5-6 জনের সঙ্গে। ঠিক। আপনি যেহেতু থিয়েটার এবং সিনেমা বা ওটিটি দুটো, এখন তো রিসেন্ট এই প্ল্যাটফর্মটা ভীষণ জনপ্রিয়, বা মানুষ সেখানে কাজ করছে, কাজ হচ্ছে, ভালো কাজও কিছু হচ্ছে, সেখানে কখনো কি মনে হয় যে যত এই প্ল্যাটফর্মগুলো উঠবে বা তৈরি হবে, থিয়েটারের প্রয়োজনটা মানুষের কমে যাবে, এমনটা কি মনে হয় আপনার? ঠিক উল্টোটা মনে হয়। তার কারণ হচ্ছে জীবন্ত সংযোগ। থিয়েটারই একমাত্র ঘটনা যেখানে মানে ধরুন একটা নাটমন্দিরে, ফাঁকা একটা নাটমন্দির, সেখানে একজন অভিনেতা তিনি উঠে দাঁড়ালেন, তাই থিয়েটারটা কি শুরু হলো? হলো না। একজন দর্শক লাগবে, এই থিয়েটারটা শুরু হলো। অর্থাৎ দুজন জীবন্ত মানুষ লাগবে হচ্ছে এই ঘটনাটা করতে গেলে। সেটা থিয়েটার ছাড়া কোথাও সম্ভব না, সেটা কোনোভাবেই সিনেমাতে সম্ভব না। অন্যভাবে সংযোগ সম্ভব, তার বাস্তবতা অন্য, থিয়েটারের বাস্তবতা অন্য। ফলে লাইভ মানে সংযোগ, হ্যাঁ, এই মানে মুহূর্তকালীন যে সংযোগ, সেটা থিয়েটার ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ফলে থিয়েটার তার প্রয়োজনীয়তা কোনোভাবেই হারাবে না, যে আমরা যত চেষ্টা করে খারাপ থিয়েটার নির্মাণ করলেও হারাবে না। ঠিক। আচ্ছা, এবার একটু ছোটবেলার কথায় আসি। ছোট থেকেই কি অভিনয় করার ইচ্ছে ছিল? না, ছোটবেলা মানে আপনি বলতে চাইছেন যে যাকে বলে চাইল্ড অ্যাক্টর, বা ওই সময়ের যে অভিনেতার, যে সময় থেকে মানুষ ভাবতে শেখে, ওই আমরা যেটা বাচ্চাদের বলি বলো বাবা কি হতে চাও, সেরকম গোছের নয়, তার একটু পর থেকে মানুষ যখন ভাবতে শেখে যে আমি কি করতে চাই, কি কাজ করতে চাই, সেই সময় কি কখনো মনে হয় যে অভিনেতাই হতে চান? না, ক্রিকেটার হতে চাইতাম। আচ্ছা, তো ক্রিকেটার থেকে অভিনেতা এই পথটা কিভাবে হলো? ক্রিকেটার হতে চাওয়াটা অনেকটাই না স্বপ্নের মতো ছিল আমার কাছে, যার বাস্তবিক কোনো প্রয়োগ ছিল না। আমি ক্রিকেটার হতে চাই বললেই কি আর হওয়া যাবে? তবে না, মানে সেটা ক্লাবে খেলতে হবে, সেখান থেকে অনূর্ধ্ব হয়তো 15 খেললাম, তারপর অনূর্ধ্ব 19 খেললাম, অনূর্ধ্ব 21 খেললাম, করতে করতে রঞ্জি ট্রফি। এই আমি স্বপ্নের কথাই বলছি, ভেবেছিলাম একদিন যে এরকম একটা ঘটে যাবে আর কি। যাই হোক, সেটা ঘটেনি। আমি পাড়াতেই মূলত খেলতাম, খুবই আনন্দ পেতাম। আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দ পাই আমি, এটা ভাবলেও অভিনয়ের থেকেও বেশি আনন্দ পাই এইটাতে। আমি কখনো কখনো এটা ভাবি, চোখ বুজে ভাবি, যে একটা সবুজ মাঠ আর আমি ব্যাট হাতে দাঁড়িয়ে আছি, উল্টো দিক থেকে বোলার আসছেন, ওই যে মুহূর্তটা, ওই যে দমবন্ধকর মুহূর্তটাই সব থেকে আনন্দ দেয়। তখনও দিত, এখনও দেয়। তো তখন সেই সময় আমি চাইতাম যে ক্রিকেটার হব। তার পরবর্তীতে সেটা আর হয়ে ওঠা হয়নি।
তারপরে না আমার মামা, আমি ছেলেবেলা থেকে দেখছি মামা গ্রুপ থিয়েটারে অভিনয় করছেন। মামা চুপ কথায় অভিনয় করতেন অসিত মুখোপাধ্যায়ের দল। আমার থিয়েটার দেখতে যেতাম চন্দননগরে, আমার বাড়ি আসলে বৈদ্যবাটি। আচ্ছা। তো চন্দননগর ওখান থেকে কাছে, এবং সবচেয়ে সাংস্কৃতিক মফস্বল, আমাদের কাছের সাংস্কৃতিক মফস্বলই হচ্ছে চন্দননগর। তো সেইখানে রবীন্দ্র ভবনে দেখছি, হ্যাঁ, জন্মদিন, আকরিক, অসিতবাবুর অভিনয় দেখে ফেলছি, বুঝতে পারছি না যে কি ঘটনা ঘটছে আমার চোখের সামনে, যেটা পরবর্তীকালে আমার থিয়েটারের বড়রা বলবেন যে ওই অভিজ্ঞতা, যেটা আমার আর স্মৃতি নেই সেই অর্থে। তো যাই হোক, সেইখান থেকেই বোধহয় ধীরে ধীরে দানা বেঁধে ওঠে, এবং মামা আমাকে খুবই ঠেলে দিয়েছিলেন যে অভিনয়ের দিকে। তো সেইটা আমার মনে হলো যে বাহ, হলে তো বেশ হয়, ভালোই হয়তো। সেইখান থেকে আমার অভিনয়ের, এবং সেটা মাধ্যমিকের পর থেকেই মোটামুটি স্থির হয়ে গেছিলো যে আমি অভিনয় করব। তো তার জন্য তো নিজের, যেহেতু এটা মানে শুরুর পরিকল্পনা হিসেবে ছিল না, যেমন কেউ ক্রিকেটার বা অন্য যে কোনো ক্ষেত্রেই আমরা যাই হতে চাই না কেন, যেটাই করতে চাই না কেন, তার একটা পূর্ব পরিকল্পনা থাকে, তার কিছু প্রস্তুতি থাকে যে আমি এটার পরে এখানে ভর্তি হব, এই কোর্স করব, সেই ধরনের পরিকল্পনাও তো আপনার সেইভাবে ছিল না। তো তারপর কি মাধ্যমিকের পর থেকে সেই প্রস্তুতিটাই চললো? না, আমি জীবনে প্রথম অভিনয় করেছি একাডেমি অফ ফাইন আর্টসে। এটা কোনো শ্লাঘার কথা নয়, আমি বলছি এটা ঘটেছে আমার জীবনে। আমি কোনোদিন পাড়ায় অভিনয় করিনি। একটি নাটকে আমার রিহার্সাল হয়েছিল, খুবই খারাপ নাটকটা হয়নি, ভালো হয়েছে, পাড়ায় বদনামি হতো, সেটা শো হয়নি, কি একটা কারণে যেন তারা শো হয়নি কালী পুজোর দিন। তো যাই হোক, তো ওটাই আমার একমাত্র রিহার্সালের স্মৃতি। তারপরে রিহার্সালটাই হচ্ছে কলকাতা শহরে আনসাম্বলে, শ্রীমতী সোহাগ সেনের দল। তো সেক্ষণ তার কোনো প্রস্তুতি ছিল না। আমি ওই কলকাতায় উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় চলে এলাম, এবং আনসাম্বলের ওয়ার্কশপে আমি যোগদান করলাম। তারপর সেখান থেকে তারা আমায় দলে কাজ করতে বললেন, আমি আবেদন জানালাম যে আমি কাজ করতে চাই। তারা দলে প্রাথমিকভাবে গ্রহণ করলেন, তারপর সদস্য। সেখান থেকে 7 বছর বা 6 বছর আনসাম্বলে আমার টানা কাজের অভিজ্ঞতা, সেখান থেকে গাড়ি গড়িয়ে গেছে। বেশ, মানে সবটাই মানে হ্যাপেন্স আর কি, হয়ে গেছে খানিকটা হলেও। আচ্ছা, আকাশবাড়িতে এটা নিয়ে, এই নিয়ে আপনার দ্বিতীয়বার আসা। তো আপনি বোধহয় 1.5-2 বছর আগে এসেছিলেন। সেই সময়কার অনুজয় চট্টোপাধ্যায় আর এই সময়ের অনুজয় চট্টোপাধ্যায়ের মধ্যে যে তফাৎ, সেটা আপনি কিভাবে দেখেন, বা আপনার কাছে কি তফাৎ মনে হয়? আমি দেখিনি, এই দেখতে শুরু করলাম, আপনি বললেন তাই। আমি সঙ্গে সঙ্গে হিসাব করছিলাম সালটা কত। এখন মনে হচ্ছে ওটা 2024 বা 23-এর শেষে হবে, এরকম একটা সময়। দুটো হয়, একটা হচ্ছে ব্যক্তি আমি, আমার অমুক তমুক, আর হচ্ছে আমার পারিপার্শ্ব, সেটা কিভাবে বদলেছে সেটাও তো আমাকে নিয়ন্ত্রণ করছে। তো অবশ্যই বদলেছি, হ্যাঁ, মানুষ হিসেবে অনেকটা বদলেছি। সেই বদলটা হচ্ছে, সেই বদলটা কি আমি বলবো, মানে কীরকম বদলেছি? আচ্ছা, সেই বদলটা হচ্ছে যে আমার না, মানে অনেক অনেক সংশয়, অনেক ইনসিকিউরিটি, অনেক তাদের প্রভাব গোড়ার দিকে তো অনেক বেশি ছিল। ওই যে সময়টা বলছেন, সে সময় ধীরে 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 কমছে। আর আমি বুঝতে পারছি যে মানুষ হিসেবে আমি আরেকটু ওপেন হচ্ছি, আরেকটু হাওয়ার মতো, জলের মতো হওয়ার চেষ্টা করছি। অকারণ অভিমান কমে আসছে আমার। এইগুলো আমার ধীরে ধীরে মানুষ হিসেবে, আমি বলছি, অনেক সহজ হচ্ছি, শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক সহজ হওয়ার চেষ্টা করেছি অন্তত, সেইটা আমার এইটা মনে হয়। আর পারিপার্শ্ব যা ছিল সেটা বোধহয় আরো গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে, এরকম একটা মনে হয় আমার। এবার একটু আপনার কাজের প্রসঙ্গে আসি। অনুজয় চট্টোপাধ্যায়কে আজ অনুজয় চট্টোপাধ্যায় হিসেবে মানুষ যতটা চিনেছে, আপনার কি একটা তো বিষয় থাকে যে থিয়েটার কিন্তু আজও একটা নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট শতাংশের মানুষই দেখে। সেখান থেকে আজকে আপনি যে জায়গায় এসেছেন, সেই জায়গায় পৌঁছতে ওটিটি কিন্তু আপনাকে একটা বড় মানে জায়গা দিয়েছে, একটা প্ল্যাটফর্ম আপনাকে একটা বড় মানে হাত ধরে এগিয়ে দিয়েছে এর মতো। নিঃসন্দেহে আপনি আপনার বেস্ট অভিনয়টা দিয়েছেন, কিন্তু তারপরেও সেখানে আপনি নিজের কোন কাজটার কথা বলতে চাইবেন? আমরা তো বলবোই যে কাজগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আপনি নিজের কোন কাজটার কথা বলতে চাইবেন যেটা আপনাকে হাত ধরে ওই জায়গাটায় পৌঁছে দিয়েছে? প্রথম আমি থিয়েটারের কথাই বলবো। সেটা হচ্ছে যে কোজাগরি বলে একটি থিয়েটার, যেটা আমাদেরই দল অভিমুখের প্রথম প্রযোজনা, কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনা।
হাওয়ার্ড ফার্স্টে সাইলাস টিম্বারম্যান থেকে একটি নাটক কৌশিকদারই মানে ভাষান্তর এবং এই সময়ের করে গড়ে তোলা, সেইটা আমাকে প্রথম পরিচিতি দেয় এবং একাডেমির সামনে অচেনা মানুষ আমায় বলেন, এই আপনি ওটাতে অভিনয় করেছিলেন না? সেইটা আমার প্রথম আমার ফুসফুসে একটা বাড়তি হাওয়া দেয়, বাহ, হরিদার চা আরও ভাল লাগতে শুরু করে আমার, হচ্ছে সেইটা প্রথম। আর ওটিটির ক্ষেত্রে আমার লজ্জা আমাকে একটা ব্যাপক অর্থে পরিচিতি দেয় বলেই আমার মনে হয়। সেটা আমার এখনো অনেকে মানুষই বলেন, এবং আমি ট্রেনে এরকম অনেক সময় শুনেছি, লজ্জার লোকটা। এটা আমার খুব মজা লাগে, এই শব্দ বন্ধটা আমাকে খুব প্রবল আমোদ দেয়, লজ্জার লোকটা। লজ্জার লোকটা বা মানে সেই লোকজন, মানে আপনার চরিত্রটা ওখানে এমনই ছিল যে ওই লোকটাকে দেখলেই একটা দাঁত কিরবির করে উঠছে, ইস এই লোকটাই ছিল। মানে যেহেতু ওখানে কোনো ধূসর জায়গা ছিল না, একদম সাদা বা কালো, এবং কালোটা এত কালো ছিল যে মানে লোকটাকে দেখলেই মনে হতো, ইস এই লোকটা এত এত অত্যাচারী, মানে সেই জায়গাটা। তো সেইটা কোথাও একটা, তো আপনাকে নিঃসন্দেহে একটা গতি দিয়েছে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, গতি দিয়েছে, অবশ্যই গতি দিয়েছে। আর আমি না, জানেন তো, যখন আমি প্রথম এই লজ্জাতে অভিনয় করব বলে ওই ঘরটা মনেও আছে, একটা ঘরে বসে আছি, অদিতিদি বসে আছেন, কার্যনির্বাহী প্রযোজনা করেছিলেন সেরাদি বসে আছেন, তারা বলছেন চরিত্রটা নিয়ে। আর আমি ভাবছি যে 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 মানুষ কটু কথা বলেন অনর্গল, তিনি কত স্বাভাবিকভাবেই কথাটা বলতে পারবেন। তখন কিন্তু আমি এগুলো ভাবিনি যে এইটা লজ্জার লোকটা হিসেবে আমায় অভিহিত করা হবে। বা মানুষ, দুটো যে ঘটনা ঘটলো, একটা হচ্ছে যে মানুষ চিনতে পারলেন আমাকে, সেটা একটা ব্যক্তিগত আনন্দ, বা আমার মায়ের আনন্দ, এই দেখো ছেলেকে চিনছে। কিন্তু যেটা ঘটনাটা ঘটলো, যেটা আমি স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারিনি, যে বহু মানুষ বা বহু, মূলত আরও পরিষ্কার করে বলতে গেলে বহু নারী, তারা এ কথা সমাজ মাধ্যমে লিখলেন, বললেন, জানালেন যে তাদের চারপাশে বা হয়তো তিনি নিজেও এই রকম আক্রমণের শিকার, যেটা আমার ধারণায় ছিল না। ভার্বাল অ্যাবিউজ নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেটার বোধহয় অনেকটাই ক্রেডিট লজ্জা ওটিটি বা এই ওয়েব সিরিজটাকে যায়। কারণ সত্যি ভার্বাল অ্যাবিউজ বিষয়টা নিয়ে তেমন কথা হতো না, মানে, এবং কটু কথা বলাটা যে একটা অপরাধ, এই এটাকে অপরাধের ক্যাটাগরিতেই ফেলা হতো না, সেটাও বোধহয় একটা বাড়তি প্রাপ্তি আমার মনে হয় অন্তত। একদম। এবং সেইটা ওই আমার স্ত্রী করেছিলেন প্রিয়াঙ্কা, ওই চরিত্রটাও এটা জানতো না যে এইটা একটা অপরাধ, বা এটার বিরুদ্ধে কথা বলা যায় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। সেইটা আমার মনে হয় সেইটা অনেক মানুষের হয়তো, যাকে বলে, চোখ খুলেছে যে এইটা। আর একটা বিষয় জানতে চাইবো কাজের ক্ষেত্রে, আপনার বেশ কিছু সিনেমায় বা ওটিটিতে রোল হচ্ছে পুলিশ অফিসার, তো কোথাও কি টাইপ কাস্ট হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে? এই আপনি বললেন বেশ কিছু, আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারি দুটো। একটা হচ্ছে কালরাত্রি, আর একটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, যদি আমি কিছু মিস না। এইগুলো সবটাই বলছে আমার রিলিজড কাজ হিসেবে। কুহেলিতেও আপনার পুলিশ অফিসারের চরিত্র রয়েছে, চরিত্রটা একই, ঠিক, চরিত্র দুটোই না। কিন্তু টাইপড হয়ে তো যাওয়া যাবে না, প্রথম কথা, যেটা অভিনেতা হিসেবেই সর্বপ্রথম আমাকে আটকাতে হবে। কিন্তু আসলে কি জানেন তো, আমি এই চরিত্র প্রথমত যখন আমার কাছে কালরাত্রির আসে, তখন অভিনেতা হিসেবে আমি যে অবস্থানে ছিলাম, সবসময় তো নির্বাচন করার অবস্থানে থাকে না, ওই বড় পাঠটা আমাকে আকর্ষণ করেছিল। এবং স্ক্রিপ্টটা পড়ে আমি দেখেছিলাম যে পুলিশ, তার পেশাটা এখানে গৌণ। আমি যেভাবে পাঠটাকে দেখেছিলাম, মুখ্য হচ্ছে তার আশ্চর্য মন, সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, যে কারণে আমি আবার উত্তেজিত হয়েছি কুহেলিতে। আমি আবার ওই মনটা ছুঁতে পারবো, তাই ওই মনটা আমার সঙ্গে আছে, আমি কুহেলিতে পাঠ করতে গিয়ে বুঝলাম। ওই ভদ্রলোকের যে আশ্চর্য মজা, এবং এই ছেলেটির কিন্তু ক্রাইসিস আছে, মানে ছিল অনেক। কালরাত্রি প্রথম ফার্স্ট সিজন যারা দেখেছেন তারা জানতে পারেন, বা মানে জানেন, বা পরবর্তীকালে দেখলেও বুঝতে পারবেন যে সেই ক্রাইসিসগুলো ছিল। সেইটা কিন্তু আমাকে, মানে পুলিশ অফিসার বললেই যে সিংহাম বা দাবাংয়ের কথা, যে লৌহ পুরুষ ভেসে ওঠে, সেটা এটা নয়। এবং যাহা বলিব সত্যর ক্ষেত্রেও কিন্তু সেটা নয়। কিন্তু আমি জানি না কেন আমার পুলিশটা বোধহয় একটু জনপ্রিয় হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। দেখা যাক, যদি সেরকম হয়, অত পুলিশ তো করা যাবে না। আর আসলে কিন্তু উল্টোটাই সত্যি, আমি পুলিশ ছাড়া অনেক অন্য চরিত্রই বেশি করেছি। হ্যাঁ, বিজয়নগরের হিরেতেই আমি আমার সদ্য
রিলিজ করেছে যে ছবিটি, তাতেই আমি একজন মানে দক্ষিণ ভারতীয় মানুষ, যা আরো স্পেসিফিক্যালি বলতে হয় কন্নড় ভাষী, ভালো লোক নয় তা বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা পুলিশ নয়, বরং উল্টো দিকেই দাঁড়িয়ে আছে, ক্রিমিনাল। এই যে আপনি বলছেন ভালো লোক নয়, তো এই যে নেগেটিভ চরিত্রে মানুষ আপনাকে কি দেখতে বেশি পছন্দ করে বলে মনে হয়? আমি নিজেও করি, আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে এই জন্য ভালো লাগে, কেউই নেগেটিভ নয় ওরম ভাবে, তো আমি কোনো চরিত্রই দেখি না। লজ্জার লোকটাকেও আমি দেখিনি আসলে, পার্থ তার নাম, আমি অন্যের মতো লজ্জার লোকটা বলছি, দেখিনি। তার কারণ হচ্ছে কি, আসলে তার একটা প্রেক্ষাপট ছিল, কারণ তার বাবার ওই জায়গাটা মানে বলা হয়েছে আর কি, যে বাবা মায়ের সম্পর্ক থেকে সে পারিবারিক জায়গা থেকে ওই শিক্ষাটাই পেয়েছে যে এটাই স্বাভাবিক, এটার মধ্যে কোনো, এটা যে ভুল, এটা কোনো ব্যাপারই নয়। বা ধরুন আমার এই মুহূর্তে আপনার কথা ভালো লাগলো না কোনো একটা কথা, আমি তো চিৎকার করে উঠে বলতে পারি না, মানে সেটা পারি না, অর্থাৎ সামাজিক এর বন্ধনটা যদি আমি না ভাবি, আমার অবস্থান আমি না ভাবি, এর পরেও একজন মানুষ হিসেবে মানুষের ক্ষেত্রে ওই রকম ভাবে রূঢ় প্রকাশ করা যে যায় না, সমাজবদ্ধ জীব হিসেবেই যায় না, সেটা যখন চোখের সামনে কোনো শিশু বা সন্তান দেখেন, সেটা তার কাছে তো গাঢ় বেদনা। মায়ের গায়ে হাত তোলা হচ্ছে বা মাকে কটু কথা শোনানো হচ্ছে, সেইটা তো খুবই বেদনার জায়গা যে কোনো সন্তানের কাছেই। তো আমার কাছে বেদনাই মুখ্য ছিল, ওইটা তো একটা বহিঃপ্রকাশ মাত্র। ঠিক। এছাড়াও যে ধরনের কাজ আপনি করেছেন বা করছেন বা আগামী দিনেও করবেন, এছাড়া এমন কোনো, ওই যে আপনি বলছিলেন না যে ক্রিকেটার হওয়ার আপনার একটা স্বপ্ন আছে, আপনি মাঝে মাঝেই চোখ বন্ধ করে ভাবেন যে একটা সবুজ মাঠ যেখানে আপনি ব্যাট করছেন, তো সেরকম কোনো চরিত্রের ক্ষেত্রে এমন কি আছে যে এই চরিত্রটা বা এই ধরনের চরিত্রটা আপনি করতে চান চোখ বন্ধ করে স্বপ্নের মতো? না, প্রথমত হচ্ছে যে কোনো চরিত্রই আমি করতে চাই, মানে প্রথম আমার একটা মনে হয়, কেন মনে হয় জানেন তো, আমি যখন ভেবেছিলাম অভিনয় করতে আসবো, মানুষজন একটা বেশ তালেবার হিসেবে আমাকে চিনবেন, হ্যাঁ সেটা ছিল, এটা মিথ্যে কথা বলে লাভ নেই, আমার একটা সেটা বোধহয় আমার মধ্যবিত্ত বেড়ে ওঠা ছোট শহর, সেখান থেকে আসা, তখন জেদটা মূলত ছিল যে অভিনেতা হিসেবে আমি বিখ্যাত হব। তারপর অভিনয় করতে করতে আমি বুঝেছি বিখ্যাত হওয়ার জন্য অভিনয় করা যায় না, অভিনয় ভালো করলে বিখ্যাত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ফলে যেটা আমার মনে হয় যে ওই জন্য ওই আকাঙ্ক্ষাটা আমার কাছে খুব তীব্র, তখন তো ভাবিনি যে কেউ ডেকে বলবেন যে অমুক চরিত্রটা তোমার জন্য ভেবেছি, সেটাতেই আমার একটা প্রাথমিক আনন্দ হয়। তো সেইটা আমার মনে হয়। যে ধরনের চরিত্র বলতে ধরুন আমার না একটা আমার খুব প্রিয় পরিচালক হচ্ছেন অনুরাগ কাশ্যপ, তো ফলে তার যে মানুষকে যেভাবে দেখা, সেটা ধরুন গ্যাংস অফ ওয়াসিপুর হোক, সদ্য বন্দর বলে যে ছবিটা বেরোবে তার ট্রেলারটাও দেখছিলাম, ওই মানুষের ওই রনেসটা আমাকে খুব আকর্ষণ করে। আমার মনে হয় যে আমাদের পারিপার্শ্ব একটা অকারণ শালীনতার চাদর জোর করে টেনে দিচ্ছে, যেটা অতটা শালীন মানুষ না, শালীন শব্দটা আসলে মানে শালীনও নয়, আমি বলতে চাইছি যে মানুষের যে স্বাভাবিক মত প্রকাশের যে ইচ্ছে বা যে বাসনা, সেইটাকে জোর করে একটা অন্য আমি আরও শালীন, আরও অন্য রকম, আরও একরকম, পৃথিবীর সমস্ত শহর যেমন একরকম দেখতে করে দেওয়া হচ্ছে আরও বড় পুঁজির কারণে, সেরকমভাবে মানুষের চরিত্র একরকম হয়ে যাচ্ছে। সমস্ত পুরুষ একই রকম চেহারার আকাঙ্ক্ষা করে একই রকম ওয়েট তুলে ফেলছে, হ্যাঁ, সমস্ত নারীরা সাজছেন একরকম করে। ব্যাঙ্গালোরের মানুষকে যেমন দেখতে, আমার শহরের নারীকেও সেরকম দেখতে হলে তো খুব বিপদ। তো সেই জন্য আমার মনে হয় যে ওই রনেসটা আমাকে খুব আকর্ষণ করে। আমাদের মধ্যে একটা, আসলে মানুষ তো ঠিক একটা মানুষ হয় না, অনেকগুলো মানুষ বা অনেকগুলো সত্তা থাকে আমাদের, তো কোনো একটা সত্তাকেই হয়তো প্রকাশ করা যাবে, এই যে একটা অলিখিত বার্তা বা অলিখিত নির্ধারণ, এই জায়গাটা। এবং এই সময় ছোট্ট একটা কথা বলি, এই যে শালীনতার যে মাপকাঠি নির্ধারিত হয়েছে, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলতে গিয়ে, সেইটা খুব গন্ডগোলের আমার কাছে। ধরুন এক একটা সম্প্রদায়ের কাছে এক এক রকম ভাবে শালীনতা, ধরুন চাষের মাঠে নারীদের ভূমিকা তো বৃহৎ, এটা কোথাও আলোচিত হয় না। চাষি বললেই বাচ্চারা আঁকেও লাঙল হাতে একজন পুরুষ, ঠিক। কিন্তু নারীদের যে ভূমিকা, ধরুন শালীন বলতে তারা যে পোশাক পরে মাঠে কাজ করেন, সেটা কি আমার মানে শহুরে দৃষ্টিতে কি বলবে যেটা অশালীন? সেটা কি অশালীন না, কখনো। ফলে সেই জায়গাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমাকে রনেস খুব আকর্ষণ করে। তো সেই জন্য যে এত কথা বললাম কি চরিত্র করতে চাই, এই জন্য যে মত প্রকাশে অস্বচ্ছন্দ নয়, যে মত প্রকাশে কালা পাহাড়ের মতো, সেই রকম চরিত্র হলে ভালো। এই কথাটা বলছি, গ্যাংস অফ ওয়াসিপুরের মনোজ বাজপেয়ীর চরিত্রটা আমার মাথায় সর্দার খান ওরা ঘুরছে,
আর আমি ভাবছি ওরকম একটা পাঠ যদি আমি পাই দারুণ হয়। ঠিক, মানে যেটার সঙ্গে একেবারে মাটির সরাসরি যোগ আছে, ঠিক। বেশ। আর আপনি যদিও পরিচালক হিসেবে অনুরাগ কাশ্যপের নাম বলেছেন, তাও যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, আর কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে, সেটা বলিউড হতে পারে বা টলিউড হতে পারে, যেটা আপনার মনে হয়। বেরিয়ে যাই, তারেন্তিনোর কথাই বলে ফেলি যখন স্বপ্নের কথাই হচ্ছে। আর যদি একটু বাস্তবিক কথা বলি তাহলে সেক্ষেত্রে শ্রী কৌশিক গাঙ্গুলি আমি খুবই অপেক্ষা করে আছি। আর আমার খুবই বন্ধু মানুষ চন্দ্রাশিস রায়, যার সঙ্গে আমি দুটো কাজ করেছি, একটি সিরিজ এবং একটি ছবি, এবং যার প্রথম ছবি সেইটা আমার মনে হয় যে ওই রকম ছবি, যে কাব্যিক ছবি চন্দ্রাশিস বানাতে জানে। বন্ধু বলে একটু বাড়তি বলে রাখছি যে আমি খুবই দাবি জানাই যে আমার একটা পাঠ দাও না, যেখানে অত কথা নেই। যে রনেসের কথা বললাম, তার উল্টো দিকে কথা বলে না কোনো একজন মানুষ, যার মনের মধ্যে আলোড়ন হয়, এমন চরিত্র যদি হয়, সেইটা আমার মনে হয় এইরকমই তো মনে পড়ছে। বেশ। আকাশবাণী, যদিও আমরা পডকাস্টে আপনার প্রথম আকাশবাণী আসার অভিজ্ঞতা থেকে বঞ্চিত, কারণ প্রথমের অভিজ্ঞতা তো আর দ্বিতীয়বারে সেটা হয় না, কিন্তু আপনার প্রথম কাজের স্মৃতি যদি খুব বিশেষ হয়, সেটা যে কোনো বিশেষ স্মৃতি, মানে প্রথম কাজ করা, সেটা সিনেমা হতে পারে, মানে ওটিটি হতে পারে বা থিয়েটার হতে পারে, প্রথম যে কাজটার স্মৃতি আপনাকে একটা খুব মিষ্টি আমেজ দেয় বা যাই হোক, যেটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা যদি বলেন। প্রথম কাজের অভিজ্ঞতা বললে এক্ষুনি আমার মনে পড়লো একজন তরুণের কথা, যে সাদা জামা, একটা টেরিকটেড প্যান্ট আর একটা চটি পরে একাডেমির উইংয়ে অপেক্ষা করছি অন্ধকারটায়, কিউ আসলেই আলোতে ঢুকবে, এক লাইনের একটা সংলাপ বলে সে বেরিয়ে যাবে। এবং আমাদের ওই ওয়ার্কশপ প্রোডাকশন বলে আমি বুঝতে পারিনি একাডেমিতে উঠে দাঁড়িয়ে সংলাপ বলা সেটা কতটা ভয়ের। বড় হয়ে তখন বুঝিনি বলে না, অতটা কিছু ভাবিও নি, পট করে কিউএসএ ঢুকে পড়ে কথা বলে বেরিয়ে গেছি। তো সেইটা আমার হচ্ছে সবচেয়ে মধুর স্মৃতি আর কি। আর বড় পাঠের ক্ষেত্রে আমার জাহাবলিপুর কথাই মনে পড়ছে, প্রথম দিনের প্রথম শট, বড় পাঠ ছিল আমার সিরিজে। তো এই দুটো স্মৃতি আমাকে মধুর যদি বলেন, সেইটা খুবই মধুর। বেশ, আমাদের অনুষ্ঠান আমরা শেষ করে এনেছি। আরো আড্ডা, আরো কথা যদিও বাকি রয়ে গেল, পরে আবার কখনো নিশ্চয়ই হবে। কিন্তু তাও শেষ মুহূর্তে আপনি আমাদের শ্রোতাদের জন্য কিছু একটা বলুন। শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আপনারাও আপনাদের মনে হওয়াগুলো বলুন, যা মনে হয় সেটা বলুন। আমরা খুব কথা বলতে ভুলে যাচ্ছি, আমরা যেন কথা বলি, আমাদের মনে হওয়া যেন আমরা বলি। এবং আপনারা ভালো থাকুন, গরমে গাছ পুতুন, এটাই আমি বলতে পারি। অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। এটা আমিও বলছি যে আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আকাশবাণীতে আমি আরেকবার আসতে পারলাম, এইটা আমার খুব আনন্দ। আস্তে আস্তে মাকে ফোন করছিলাম, বেরিয়ে আবার ফোন করে বলবো। ধন্যবাদ। আপনারা শুনছিলেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। আজ আকাশবাণী কলকাতা পডকাস্ট এই পর্যন্তই।